দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিফন হালদার। আপনারা জানেন দিনের বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়ে আমরা পর্যালোচনা করে থাকি অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই, সর্বডানে আছেন মাসুদ কামাল, বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর। এরপরেই আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, 71 টেলিভিশনের বার্তা পরিচালক, এবং আমার ঠিক পাশে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24 এর রাত 10টার শিরোনামগুলো জেনে আসতে চাই। আজ সার্চ কমিটির সাথে 12 বিশিষ্ট নাগরিকের বৈঠক, কমিশনারদের যোগ্যতা নিয়ে বলবেন তারা। সার্চ কমিটি নিয়ে বিএনপির মধ্যেই নানা মত, বলছেন কাদের। নাম চূড়ান্ত করতে শেষ হলো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। শিক্ষার ব্যয়কে বিনিয়োগ বললেন প্রধানমন্ত্রী, প্রাথমিক শিক্ষায় যুক্ত করা হয়েছে ডিজিটাল কন্টেন্ট। কেমিক্যালের আমে তৈরি হচ্ছে ম্যাঙ্গোবার, কাঁচা টমেটোয় পাকাচ্ছে কেমিক্যাল, অসহায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনিয়মের আঁকড়া মিটফোর্ড হাসপাতাল, বিশেষ কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লেখার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। দর্শক, নিউজ 24 এর শিরোনামগুলো এতক্ষণ আমরা দেখলাম। এবার দেখব অন্যান্য টেলিভিশন চ্যানেলের শিরোনামগুলো। সার্চ কমিটিকে আস্থায় রাখছেন বিশিষ্ট নাগরিকেরা, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আশাবাদ। কমিটি হবে যেটা বিতর্কের ঊর্ধ্বে থাকবে, যেটা খুবই প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা করলে আলোচনার প্রতিফলন ঘটা দরকার সিদ্ধান্তে। উন্নয়নের খোঁড়াখুঁড়িতে নগরবাসীর ভোগান্তি চরমে, শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন মেয়র। একটু করে একটু খুলে রেখে গেছে, আবার ওই সাইডে করতেছে। বিভিন্ন কাজ এক হয়ে যাওয়াতে আমাদের দুর্ভোগটা আরো বেড়ে গেছে। এই যে একটা সমন্বয়হীনতা, যার কারণে আপনার একটা দুর্ভোগ কিন্তু বছর জুড়ে লেগে থাকে। আগুনে স্কুল পুড়লেও থেমে নেই শিক্ষার্থীদের কার্যক্রম, তাঁবুর নিচে এগিয়ে চলছে পড়াশোনা। যারা এটা করছে তারা অবশ্যই দুষ্কৃতকারী, আমরা তাদের বিচার চাই। এখানে কখনোই আমরা শিক্ষা ব্যাহত হতে দেব না। রোহিঙ্গাদের কাছ থেকে রাখাইন রাজ্যে নির্যাতনের বর্ণনা শুনল জাতিসংঘের আনান কমিশন। আমাদের লোকাল পুলিশ স্টেশন তাদেরকে নজরে রেখেছে। এবারও সতর্ক মুদ্রানীতি ঘোষণা, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির পথে অর্থনীতি, নজরদারি থাকছে পুঁজিবাজারে। বিনিয়োগের অপব্যবহার না করা হয় সে বিষয়ে নজরদারি জোরদার করতে হবে। রাষ্ট্রায়ত্ত 15 চিনি কলের প্রায় সবগুলো লোকসানে, বছরে 100 কোটি টাকার ভর্তুকি, বিকল্প পণ্য উৎপাদনের চিন্তা ভাবনা। শিশুদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখার তাগিদ প্রধানমন্ত্রীর, বিত্তশালীদের নিজ এলাকার স্কুলে শিক্ষা উপকরণ দেওয়ার আহ্বান। আমাদের বেসরকারি উদ্যোক্তা বা ব্যবসায়ী যারা বা অন্যান্য যারা আছেন, তারা সবাই যদি ভলান্টিয়ার করেন তাহলে খুব সহজে হয়ে যায়। রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারে কফি আনান কমিশনের প্রতিনিধি দল, কাল প্রশাসনের সাথে বৈঠক। এবং ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দেশটির আদালতের, ট্রাম্পের নির্বাহী আদেশ ঘৃণার সংস্কৃতি বাড়াবে, শঙ্কা মুসলিম সংগঠনের। বাংলাদেশ ব্যাংকের সতর্ক মুদ্রানীতি, পুঁজিবাজারে দরপতন। অভিবাসী প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা আদালতে স্থগিত। শিশুদের ভালো আর মন্দের তফাৎ বোঝাতে হবে প্রধানমন্ত্রী। জলবায়ুর প্রভাব বিষয়ে প্রশ্নে ক্ষেপলেন অর্থমন্ত্রী। সার্চ কমিটিতে নাম দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান ঠিক করছে দলগুলো। স্থায়ী কমিটির বৈঠক করবে বিএনপি, রাষ্ট্রপতির দিকে তাকিয়ে আওয়ামী লীগ। 12 বিশিষ্ট নাগরিকের সাথে কমিটির বৈঠক কাল। যমুনা নিউজের মধ্যস্থতায় নবম দস্যু বাহিনীর আত্মসমর্পণ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রগুলি জমা, দৃঢ় ভূমিকার জন্য সহকর্মী মহসিনুল হাকিমকে সম্মাননা। নতুন মুদ্রানীতিতে পরিবর্তন নেই বেসরকারি খাতে ঋণ প্রবাহে, পুঁজি বাজারে নজরদারি বাড়ানোর সতর্কবাণী গভর্নরের।
স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন। শরণার্থী গ্রহণ বন্ধের সিদ্ধান্ত নিয়ে আইনি চ্যালেঞ্জের মুখে ডোনাল্ড ট্রাম্প। আদালতের নির্দেশ ছাড়া পেল বিমানবন্দরে আটকে পড়া অনেকে। দর্শক, নিউজ 24-এর শিরোনামগুলো জানার পর আমরা দেখলাম কয়েকটি টেলিভিশন চ্যানেলের প্রধান শিরোনাম। আমরা দেখলাম সবগুলো টেলিভিশনের সার্চ কমিটিকে বিশেষ গুরুত্ব সহকারে কভার করা হয়েছে এবং একই সঙ্গে আজকে আমরা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ছিল, সেখানকার খবরও আমরা জানাবো আপনাদেরকে। আমরা সবশেষ খবর আমরা যেটি জানতে পেরেছি যে বৈঠক শেষ হয়েছে এবং আগামীকালকে অর্থাৎ সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে 5 জনের নাম ঘোষণা করবেন। আমরা এ পর্যায়ে আলোচনায় আসতে চাই। প্রথমে মাসুদ কামাল, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। সার্চ কমিটি তার নাম প্রস্তাব নিয়ে চূড়ান্ত করতে বিএনপি স্থায়ী কমিটি বৈঠকে বসেছিল এবং আমরা যতদূর জানতে পেরেছি 5 জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আজকে অর্থাৎ সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নাম চূড়ান্ত করবেন এবং আজকে সকালের দিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা অর্থাৎ সুশীল সমাজের প্রতিনিধিরাও সার্চ কমিটির সামনে কথা বলবেন এবং তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানাবেন। কমিশনারদের যোগ্যতা কেমন হওয়া উচিত সেটি নিয়ে কথা বলবেন। এই অবস্থায় সার্চ কমিটি ঠিক কোন দিকে যাচ্ছে এবং তাদের কার্যক্রম কি আপনি মনে হচ্ছে খুব ইতিবাচকভাবে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু একটি কমিশন গঠন করতে যাচ্ছে বা আদৌ পারবেন কিনা আপনার কি মনে হয়? পারবেন না। কেন? কোনো কারণই নেই। আপনি সার্চ কমিটিটা করতেছেন কেন? প্রথম করা হচ্ছে একটা ইলেকশন কমিশন করবেন। ইলেকশন কমিশন কেন করা হবে? একটা নির্বাচন করার জন্য, যে নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল আন্তরিকতার সঙ্গে হাসি মুখে অংশ নেবে এবং তারপর সেই নির্বাচনের ফল তারা মেনেও নেবে। এই যদি মূল লক্ষ্যটা হয় তাহলে সেখানে এই সার্চ কমিটি অথবা একটা নতুন কমিটি কিছু নাম প্রস্তাব এগুলো প্রকারান্তরে কিছুদিন পর্যন্ত বিতর্কটাকে আপাতত থামিয়ে রাখছে, আলটিমেটলি এটা বিতর্কতাটাকে বাড়াই দেবে। এতে কোনো সন্দেহ না। দেখেন, যখন প্রেসিডেন্টের কাছে এই রাজনৈতিক দলগুলো যাওয়া শুরু করলো তখনই কিন্তু এটা তো ক্লিয়ার যে এই প্রেসিডেন্ট যেটাই করবেন না কেন আলটিমেটলি এটাকে বিএনপি গ্রহণ করবে না। বিএনপি গ্রহণ না করে যে জাতীয় পার্টি গ্রহণ করে অথবা অন্য কোনো খুচরা দল গ্রহণ করে এতে কিছু আসে যায় না। কিন্তু প্রশ্ন হলো বিএনপি গ্রহণ করে কিনা, কারণ এদেশে একটা বড় অংশের মানুষ বিএনপির প্রতি তাদের একটা সাপোর্ট আছে। বিএনপি কি বললো না বললো সেটা যৌক্তিক কি অযৌক্তিক বিবেচনা না করেই তারা বিএনপির বক্তব্যকে সমর্থন করে। কিছু লোক কিন্তু আছে। তো এখন সেই লোকগুলো বিএনপি কি বললো, বিএনপি যেটাই করুক, এই সার্চ কমিটি এটা না হয়তো অন্য কিছুটা হতো সেটাকেও বিএনপি সাপোর্ট করতো না। এটা একদম রিয়েলিটি, করতো না। মানে বিরোধিতার খাতিরে আপনি কেন বলেন যে এই নির্বাচনে তো আওয়ামী লীগ অংশ নেবে? তা আওয়ামী লীগ এমন কাজ কেন করবে যে কাজগুলো তার ক্ষতি হবে? ইতিহাস কি আছে নাকি বাংলাদেশে? ধরেন একটা খুব একটা নিরপেক্ষ লোক তাকে চিফ ইলেকশন কমিশনার বানানো হলো। যদি সেটা আওয়ামী লীগ বানায় বিএনপি সেটাকে সাপোর্ট করবে না। যদি সেটাকে বিএনপির নাম প্রস্তাব করে, ভালো লোককে বিএনপি প্রস্তাব করলো, আওয়ামী লীগ সাপোর্ট করবে না। আমাদের দেশে এই জেদাজেদি রাজনীতি চলে আসছে, আমরা দেখে আসছি। তো সেখান থেকে আপনি যে জিনিসটা চাচ্ছেন যেটা ভালো ইলেকশন কমিশনার যাকে নাকি সবাই মানবে, এই জিনিসটাই আসলে বাংলাদেশের প্রেক্ষিতে অসম্ভব। দেখেন 91 সালে যে নির্বাচনটা হলো, রৌফ সাহেব ইলেকশন করলেন। মাগুরার উপনির্বাচনের আগ পর্যন্ত ওনার পারফরমেন্স মোটামুটি খারাপ না। সেই নির্বাচনকে আওয়ামী লীগ বললো সূক্ষ্ম কারচুপি, বললো তো। আবু হানা সাহেব ইলেকশন করলেন, বিএনপি কি মেনে নিয়েছিল? নেয়নি তো। এম এ সাইদ ইলেকশন কমিশনার ছিলেন, সেটাকে পরে রেজাল্ট হওয়ার পর আওয়ামী লীগ মেনে নিয়েছিল? মেনে নেয়নি। শামসুল হুদা কমিশন, তাকে কি মেনে নিয়েছিল? বিএনপি মেনে নেয়নি। তো এখন আপনি অনেক বিএনপি জিজ্ঞাসা করেন ভাই শামসুল হুদা কমিশন কেমন ছিল? ওইখানে এটা ভালো ছিল, কারণ রকিবের অত্যাচারে এখন তাদেরকে শামসুল হুদাই ভালো মনে হচ্ছে। অথচ যখন শামসুল হুদা ছিল তাদের বিপক্ষে হেন কথায় নাই যেটা বিএনপি লিডাররা বলে নাই। তাহলে আসলে যে কোনটা ভালো তাদেরকে বলতে বলেন, তারা বলতে পারবে না, এবং তারা যেটা বলবে ওনারা মানবে না। তো এরকম একটা কমিশন করার জন্য সার্চ কমিটি হয়েছে। সার্চ কমিটির প্রতি কি বিএনপির কারো মুখে আপনি কোনো সম্মানজনক কথা শুনছেন? এখন সেই যে কমিটি সম্পর্কে বিএনপি কোনো মন্তব্য করেনি, আর বাকি 4 জনের সম্পর্কে করেছে। হ্যাঁ, সৈয়দ মঞ্জুরুল ইসলাম একজন, উনি তো কমিটি প্রধানও না। তো এদের সম্পর্কে কোনো সম্মানজনক মন্তব্য তো করতে শুনিনি। এখন যাদের সম্পর্কে আপনার সম্মানই নাই
তারা কি কর্মকাণ্ড করতেছেন, কাকে ডাকতেছেন না, নাম দিবেন কি দিবেন না, এগুলি হবে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কিছুই হবে না। সৈয়দ ইশতিয়াক রেজা, মাসুদ কামাল কিন্তু একটি রাজনৈতিক যে সংস্কৃতির কথা বলছেন, অর্থাৎ মানা না মানার, বিরোধিতার খাতিরে বিরোধিতা করার, আমি মানবো না, তুমি আমাকে জোর করে মানাইতে পারবে না, এরকম একটি রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা এই যে একটা চর্চার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, একটু গুণগত পরিবর্তন আসছে, আমরা কখনো কখনো দেখছি, আবার কখনো কখনো আশান্বিত হচ্ছি, কখনো কখনো হতাশ হচ্ছি। মাসুদ কামাল ভাই আসলে নিষ্ঠুর বাস্তবতার কথাই বলেছেন। এটা হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, নিষ্ঠুর বাস্তবতা, যে এটাই আমরা দেখে আসছি। কিন্তু এইবার যে বিষয়টা আমরা দেখলাম যে সার্চ কমিটি গঠন, আসলে রাষ্ট্রপতি তো সার্চ কমিটি গঠন না করলেও পারতেন, তিনি সরাসরি কিন্তু নির্বাচন কমিশন গঠন করতে পারতেন, সংবিধান তাকে সেই অনুমোদন এবং সেই পাওয়ার তাকে দিয়েছে। এবং সার্চ কমিটির মাধ্যমে করলেও যে সমালোচনা, সরাসরি করলেও একই সমালোচনাই হতো। তারপরও আলোচনার যেই জায়গাটা খুলেছে সেইটাকে আমি মনে করি যে এটা একটা নতুন দিক। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো, উনি একটা রাজনৈতিক দল করেন, তারাও হয়তো নাম দেবেন, নাম শেষ পর্যন্ত যদি তাদেরটা না থাকে, তাদের কিন্তু একটা বলার জায়গা থাকবে যে আমরা তো দিয়েছিলাম, আপনারা আমাদের কথা রাখেননি। সরাসরি কনফ্রন্টেশনের মাঝে একটা স্পেস পাওয়া গেল। তবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের এই জায়গাটাকে আমি অন্যভাবে দেখার চেষ্টা করি। আমাদের যে আগামী নির্বাচন বলেন অথবা যে কোনো নির্বাচনে আমরা সব সময় প্রতিপক্ষ হিসেবে নির্বাচন কমিশনকে দাঁড় করিয়ে রাখার একটা সংস্কৃতি চালু করে রেখেছি। একটা নিরলস লড়াই রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশন কেন্দ্রিক একটা লড়াই। অথচ নির্বাচন ভালো করার জন্য নির্বাচন কমিশন কি খুব বড় ফ্যাক্টর? সবার আগে তো রাজনৈতিক দলগুলো নিজেরা এবং তার নেতা নেত্রীরা, তারা যে আচরণ করেন সেইগুলো কি কোনো প্রাতিষ্ঠানিক আচরণ অথবা রাজনৈতিক দলের আচরণ? খুব অদ্ভুতভাবে তারা রাজনীতি করেন, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের উপরে নিজেদেরই কোনো আস্থা নাই, তারা অরাজনৈতিক ব্যক্তি চান। এক অদ্ভুত সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির। এর চেয়ে বড় দুর্বলতা ইনহেরেন্ট, বলে না বিল্ট ইন ডিস্টরশন। এটা কম্পিউটারের ভিতরে প্রবলেম থাকলে এটা আর ঠিক হয় না। বাংলাদেশের রাজনীতির একটা বিল্ট ইন ডিস্টরশন এটা, যে ভিতরে এমন দুর্বলতা রয়েছে। এবং আপনি যদি নারায়ণগঞ্জ নির্বাচন দেখেন, এখানে যে খুব ভালো কমিশন, রাকিব কমিশনের অধীনেই তো নির্বাচন হয়েছে, কিন্তু খুব ভালো নির্বাচন হয়েছে। কমিশনের কি বড় কিছু করার ছিল এখানে? দুটি রাজনৈতিক প্রধান দল, তাদের প্রার্থীরা ভালো ছিল, ভালো আচরণ করেছেন, ভালো ইমেজের পার্টি ছিল। সরকার তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে একটা ভালো নির্বাচন হওয়ার জন্য। জনগণ তাদের ভোটটা ঠিকমতো দিতে পেরেছে, শান্তিপূর্ণভাবে দিতে পেরেছে, একটা ভালো নির্বাচন হয়েছে। সুতরাং যখনই আমি না নির্বাচন কমিশনকে বলছি যে একটা ভালো নির্বাচনের জন্য কমিশন দরকার, মাসুদ ভাই যেটা বলেন, কাউকেই কখনো আসলে কেউ গ্রহণ করেনি। এবং এই যে একটা নিরলস লড়াই নির্বাচন কমিশন কেন্দ্রিক, এইটার মাধ্যমে আসলে তার আগে জানান দিতে চায় তারা কমিশন মানবে না এবং তারা নির্বাচন কেন্দ্রের বাইরে যে কোনো ধরনের অস্থিরতা, সহিংসতা তা করে যাবে। সেটা সরকারি দল, বিরোধী দল উভয়ের এক সংস্কৃতি এটা হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে কিন্তু এই জায়গাটা থেকে বের হওয়ার একটা সময় এসছে। আমি নিজে ঠিক থাকবো কতটুকু, আমার আচরণ কতটা ভালো হবে উভয়ের জন্য, যারা সরকারে থাকে যারা সরকারের বাইরে থাকে। কিন্তু আমরা কি করছি? নির্বাচন কমিশনকে এক নম্বর আসামি বানিয়ে ফেলছি, ভাব দেখাচ্ছি তার প্রতি আমার অনেক আস্থা। ভালো নির্বাচন কমিশনের আসলে কোনো আস্থা নেই, তাকে আসামি বানানোর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আমাদের রাজনীতি সংস্কৃতি এগিয়ে চলেছে। আমি জানি না এর থেকে পরিত্রাণের উপায় কি। কিন্তু আপনি যে একটা শেষ কথা বলেছেন যে কিছু কিছু জায়গায় কখনো কখনো আলোচনাও ভালো কিছুর সূত্রপাত করতে পারে, সেটা হয়তো প্রত্যাশা করতে পারি, দেখতে পারি, অপেক্ষা করতে পারি। অপেক্ষা করাই হয়তো এখন দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। আমি সৈয়দ ইশতিয়াক রেজার কথা সূত্র ধরেই বলবো, আপনি কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ মাসুদ কামাল ভাই এবং রেজা ভাই। মূলত সাংবাদিকতার জায়গা থেকে কথা বলেছেন। আমি যেহেতু রাজনীতি করি, ফলে আমি আমার রাজনৈতিক নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে দিতে পারি। সেটা হচ্ছে প্রথমত যে কথাগুলো ওনারা বলেছেন যে একটা আমাদের দেশের বাস্তবতা, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি, এটা তো এমনি এমনি আবার তৈরি হয়নি। এক তো হচ্ছে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গণতান্ত্রিক আচরণ, চর্চা, গ্রহণ করার ক্ষমতা ইত্যাদির একটা জায়গা লাগে। কিন্তু এটা আবার আপনা আপনি তৈরি হয় না। মানে আমি যদি আশা করি যে আপনি কেন গণতান্ত্রিক হচ্ছেন না ভাই, কিন্তু কেউ যদি গণতান্ত্রিক হতে নাও চায়, একটা ব্যবস্থা থাকা দরকার, যে ব্যবস্থার মধ্যে আমি যদি স্বৈরাচারী হতে চাইও কিন্তু ততটা স্বৈরাচারী হতে পারছি না, কিছু ব্যালেন্স থাকতে পারছে। এটাই কিন্তু আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য, যে একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হয়। ইংরেজিতে যাকে পলিটি বলে। রাজনৈতিক ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে না পারি, যার কিছু নিয়ম কানুন থাকবে, যাতে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে, সেইটা কিন্তু বাংলাদেশে হয় নাই।
এমন ধরুন ভারতের নির্বাচন কমিশন সেটা তো রাজনীতিবিদরাই করেনি। হ্যাঁ, এটা শুরু কিন্তু একেবারে আমাদের কনস্টিটিউশন থেকে। আমি বলতে চাইবো যে আমাদের সংবিধানের মধ্যে আমাদের যে প্রিয়াম্বলগুলো আছে, যেমন গণতন্ত্র একটা প্রিয়াম্বল, কিন্তু আপনি যদি পরবর্তীতে দেখেন ক্ষমতা কাঠামোটা, সেখানে কিন্তু গণতন্ত্রের সাথে সেটা সঙ্গতিপূর্ণ না। সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত, যিনি প্রধানমন্ত্রী হন তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। যার ফলে যেটা হয়েছে যে ক্ষমতার কোনো ভারসাম্যমূলক জবাবদিহিতা কিংবা একে অপরকে চেক অ্যান্ড ব্যালেন্স এটা তৈরি হয়নি। নির্বাচন কমিশন, মাননীয় প্রধানমন্ত্রী বললেন, এটা আমি আরও অনেক জায়গায় বলেছি, যে তিনি বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি যে পদক্ষেপ গ্রহণ করুন আওয়ামী লীগ তা মেনে নেবে। আপনি এটা সাংবিধানিকভাবে পাঠ করুন, ব্যাপারটা দ্বারা আমি যে পদক্ষেপ গ্রহণ করবো তা আওয়ামী লীগ মেনে নেবে। কারণ প্রধানমন্ত্রী কনসেন্ট ছাড়া, পরামর্শ ছাড়া, মানে আলটিমেটলি এটা কনসেন্ট ছাড়া কিন্তু কনস্টিটিউশনালি আপনি রাষ্ট্রপতি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। কিন্তু আসলে তো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ইয়েটা হচ্ছে যে প্রজাতন্ত্রের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে, কিংবা যিনি রাষ্ট্রের প্রধান তার হাতে থাকবে। যেমন ভারতে কিন্তু রাষ্ট্রপতিকে কনসেন্ট নিতে হয় না, হয়তো তিনি কনসাল্ট করেন, কিন্তু এটা কনসেন্ট নেওয়ার কিন্তু কনস্টিটিউশনাল কোনো জায়গা নেই। এখন এই যে কতগুলো ক্ষমতার বিভাজনটা দরকার পড়ে, যাতে করে আপনি চাইলেও স্বৈরাচারী হয়ে সমস্ত কিছু আপনার দখলে নিয়ে নিতে পারছেন না, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। তাহলে খেলার যদি নিয়ম না থাকে, খেলার মাঠ যদি না থাকে, এবং সেখানে একজন রেফারি যদি না থাকে, তাহলে আপনি খেলার তো হবে না। মানে এখন সব যদি যিনি যার হাতে বল তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি একাই গোল দিবেন। পুরো ব্যাপারটা যেটা আছে, আমরা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারিনি, এবং আমাদের সাংবিধানিক ক্ষমতা কাঠামো একটা স্বৈরাচারী ক্ষমতা কাঠামো। এটা যিনি যান তিনি স্বৈরাচারী হবেন, কারণ তিনি চাইবেন যে আমি চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চাই, এবং সেটা সুযোগ সংবিধান তাকে একেবারে এমনভাবে দিয়েছে যে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জায়গাতে এইরকম অবস্থাটা নাই। এখন এইরকম অবস্থা বহাল রেখে আমরা একটা নির্বাচন কমিশন ভালো চাইবো, সেটা খুব মুশকিল। এবং যেটা মুশকিল হয়েছে যে এই ৪৫ বছরের এই চর্চার মধ্যে দিয়ে আমাদের দেশে নিরপেক্ষ লোক দরকার। কি নিরপেক্ষ আবার কে? প্রত্যেকজন ব্যক্তিরই কোনো না কোনো মতামত থাকবে, চয়েস থাকবে। দরকার হচ্ছে আত্মসম্মান সম্পন্ন মানুষ, দরকার হচ্ছে পেশাদারী মানুষ, যিনি আত্মসম্মান রেখে নিজের যে সাংবিধানিক দায়িত্ব সেটা পালন করবেন। তাতে নিজের পছন্দের লোক হেরে গেলেও তাতে সেটা তিনি করবেন, কারণ হচ্ছে তার ওইটুকু আত্মসম্মান, মানে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমাদের এই দায়িত্ববোধ ব্যাপারটাই উঠে গেছে, আত্মসম্মানও উঠে গেছে। সবাই একটা ছোট জগন্নাথ অথবা মেরুদণ্ডহীন অবস্থার মধ্যে থাকেন, এবং নারায়ণগঞ্জের নির্বাচন দিয়ে এটাকে কোনোভাবেই ঢাকা যাবে না। কাজেই যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ক্ষমতা কাঠামোর মধ্যে বদল আনা দরকার। একটা সাংবিধানিক সংস্কার বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। এই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা জায়গায় পৌঁছাতে পারছি, জনগণের সংগ্রাম বলেন, ঐক্যবদ্ধ অবস্থানের মধ্যে বলেন, রাজনৈতিক দলগুলোর নিজেদের ভবিষ্যতের স্বার্থের জায়গা থেকে বলেন, আমরা হয়তো এই জ্ঞানাকল থেকে বেরোতে পারবো না। ফলে আমি প্রথমে যেটা বলবো যে আমাদের একটা সাংবিধানিক সংস্কার দরকার, যেটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো তৈরি করবে, ক্ষমতা কাঠামো তৈরি করবে। তার ভিতর থেকে হয়তো আমরা একটা রাজনৈতিক ব্যবস্থা পাবো, যার মধ্যে হয়তো একটা ভালো নির্বাচন কমিশন, অন্যান্য একটা প্রতিষ্ঠান খালি হলে হবে। আপনি ধরুন ওখানে পাবলিক সার্ভিস কমিশন কিংবা অডিটর জেনারেলকে নেওয়া হলো, মানে যেটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো এখন এ দুটো তো সাংবিধানিক পদ, এই পদগুলোর নিয়োগ কিভাবে হয়েছে? তো এক্সিকিউটিভ অর্ডারে। তো এখন সেখানে তো আপনি কোনো দলীয় লোকই থাকছে, অথবা দলের মানে যার উপর ভরসা করছে। এখন আমাদের দরকার ছিল সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে একটা সাংবিধানিক কমিশন থাকবে, তারা সেই নিয়োগ দিবেন, এবং সেটা দিবেন আইনের ভিত্তিতে। আপনি দেখুন প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আইন করার কথা ছিল, কিন্তু ৪৫ বছরে আইন হয়নি। তাহলে ন্যূনতম যদি আপনি এই জায়গায় আসেন যে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য দরকার একটা সাংবিধানিক কমিশন, যারা এই নিয়োগটা দিবেন। প্রেসিডেন্ট সেটা সাইন করবেন, কিন্তু সাংবিধানিক কমিশনকে সেই ক্ষমতাটা দেওয়া হবে। প্রথমত সেটা গঠন করলাম না, সার্চ কমিটি করলাম। সার্চ কমিটির আসলে কি নিয়োগ দেওয়ার এখতিয়ার আছে? নাই, কিন্তু সাংবিধানিক চ্যালেঞ্জ হলে কিন্তু বাতিল হয়ে যাবে। আর সার্চ কমিটির যারা মেম্বার আছেন তারা চিফ ইলেকশন কমিশনের নিচে, ওটা বোধহয় বড় বিতর্ক না, কিন্তু আইনি বিতর্ক ধরেন। কিন্তু আমি বলছি যে আসলে সেটা হয়তো টিকবে না এই কারণে যে সার্চ কমিটির নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই, তারা শুধু প্রস্তাবনা করবেন, প্রেসিডেন্ট নিয়োগ দিবেন, কাজে ওইটা হয়তো টিকবে না। কিন্তু প্রেসিডেন্ট সার্চ কমিটি করলেন তার উপদেষ্টা হিসেবে, আসলে তাকে তার কাছে নাম দেওয়ার জন্য, এই তো। কিন্তু সেটা করার জন্য কিন্তু যদি একটা গিভেন পরিস্থিতি যে আমাদের এখানে রাজনৈতিক সংকট চলছে, আমাদের ঐক্যমত্য দরকার, তাহলে কি করা দরকার ছিল? সার্চ কমিটির জন্য প্রথমত নাম চাওয়া দরকার ছিল। সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় কিনা সেটার জন্য নাম চাইলেন না, ঠিক আছে। এখন সার্চ কমিটি তারা হয়তোবা, যেহেতু এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এতে কোনো বলার অপেক্ষা রাখে না, প্রশ্ন ওঠার যথেষ্ট কারণ আছে। কারণ যিনি প্রধান হয়েছেন তিনি গত সার্চ কমিটিরও প্রধান ছিলেন, এবং তার প্রস্তাবনার ভিত্তিতেই এই বর্তমান নির্বাচন কমিশন আছে। এবং বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই বলেছেন আগামী নির্বাচন কমিশন
তাদের তিনি তার গা বাঁচানোর জন্য বলতে পারেন। এটা অবশ্য নারায়ণগঞ্জ নির্বাচনকে ইঙ্গিত করে বলেছেন। সেটা বলুন, কিন্তু প্রথম কথা হচ্ছে তার মতোই হবে এটা বলে দেওয়ার মধ্যে দিয়ে যে অবস্থাটা হচ্ছে যে তাতে কিন্তু মানুষের মধ্যে আশঙ্কাটা আরো বাড়ছে যে আচ্ছা কগনিটিভ ডিসোনেন্স, মানে এইরকম একটা নির্বাচন কমিশন হবে, ফলে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার প্রশ্ন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সার্চ কমিটি এইবার নতুন যেটা করতে চাইলেন যে হ্যাঁ সব পলিটিক্যাল পার্টির কাছে নাম চেয়েছেন। নাম চাওয়াটা কিন্তু একদিক থেকে, যেটা এর আগে একটা গত 25 তারিখ আরেকটা টক শোতে আমরা বলছিলাম যে আসলে আমি কোনো দল তো স্বতঃপ্রণোদিত হয়ে নাম দিতে গেলে যেটা হয় যে সরকারি দল থেকে হাসাহাসি করা কিংবা ওই নাম নিয়ে নানান ধরনের কটূক্তি করা কিংবা তার একেবারে নামের 14 গোষ্ঠী উদ্ধার করা, এই সমস্ত জিনিস হয়। এখন যেহেতু তারা নাম চেয়েছেন, ফলে প্রত্যেক দল হয়তো নাম দেওয়াটা মনে হয় যে এই বাস্তবতায় একেবারে আমি যতক্ষণ না পর্যন্ত আমরা একটা আদর্শ বাস্তবতায় যেতে পারছি ততক্ষণ এই বাস্তবতায় এই নামগুলো দেওয়ার প্রত্যেক রাজনৈতিক দলেরই দায়িত্ব হওয়া উচিত বলে আমরা মনে করি, আমাদের দল থেকে মনে করি। যদিও আমাদের দল আমরা নিবন্ধন করার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু নিবন্ধনের অ্যাপ্লাই করার বাংলাদেশের নির্বাচনী আইনটা এমন করা হয়েছে এবং এই বড় দলগুলো কোনো প্রশ্নই তোলে না, কারণ গণতন্ত্র নিয়ে তাদের কিন্তু কোনো চিন্তা নাই। চিন্তা থাকলে তারা করতেন যে আচ্ছা নিবন্ধনটা খুব জরুরি বাংলাদেশে, কিন্তু নাহলে আপনাকে রাজনৈতিক দলই বলবে না। পুলিশ বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ডিস্টার্ব করে যে আপনাদের তো নিবন্ধন নেই, আপনারা কিসের দল। কিন্তু দেখা যায় দেখুন ইলেকশন করার জন্য কিন্তু নিবন্ধন দরকার, রাজনীতি করার জন্য নিবন্ধন দরকার নেই, কিন্তু তারা সেটা সাধারণভাবে রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য করেন। আবার আপনি 5 বছরের যে কোনো সময় নিবন্ধন চাইতে পারবেন না, ইলেকশন আসলে তারা যখন বলবেন যে আপনারা নিবন্ধন অ্যাপ্লাই করেন তখন। ফলে আমরা চাইলেও কিন্তু এখন নিবন্ধন করতে পারছি না। তাহলে এখন প্রথম কথা হচ্ছে নিবন্ধিত অনিবন্ধিত সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া দরকার ছিল। অনেক নিবন্ধিত রাজনৈতিক দল রাজনীতিতে সক্রিয়ই আসলে বাস্তবতা নেই, অধিকাংশের ক্ষেত্রে এটা বলা যায়। আমি কারোর প্রতি মানে খাটো করছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে জিনিসটা তো সব জায়গা থেকে গণতান্ত্রিক হতে হলে সব জায়গা থেকে আসা দরকার ছিল। কিন্তু আমি আশা করি যে এই নামটা যদি দেওয়া হয়, যদি সরকার কিংবা এই সার্চ কমিটি গ্রহণ না করে, তাহলে তো অন্তত এটা বলার সুযোগ থাকবে যে তারা আসলে এটা একটা স্রেফ লোক দেখানোর জন্য। একটি বিরতিতে যেতে চাই, এরপরেই ফিরবো আলোচনায়। আপনি খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটি বিষয় তুলে এনেছেন। দর্শক জুনায়েদ সাকি বলছিলেন যে সার্চ কমিটি যে অন্তত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন বা সংলাপ করেছেন এবং 30টি দলের কাছেই 5টি করে নাম চেয়েছেন, এবং এই 5টি করে নাম 30 জনের হলে অনেকগুলো নাম জড়ো হয়। সেক্ষেত্রে রাষ্ট্রপতি কতজনকে বেছে নেবেন বা সার্চ কমিটি চূড়ান্ত করবেন, এটি খুবই সবার জানার আগ্রহ রয়েছে। বিষয়টি আমরা জানবো, তবে বিরতির পর। এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ রুম সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি শিপন হালদার, আমার সঙ্গে আছেন মাসুদ কামাল, সৌদি ইশতিয়াক রাজা এবং জুনায়েদ সাকি। দর্শক এই পর্যায়ে ঢাকার বাইরে যেতে চাই, সেখানে চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় অপেক্ষা করছেন এবং বরিশাল থেকে রাহাত খান। প্রথমে যাব চট্টগ্রামে। নয়ন বড়ুয়া জয়, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? চট্টগ্রামের স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আমাদেরকে জানাবেন। শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। তো আজকে চট্টগ্রামে অনেক প্রোগ্রাম কিন্তু অনুষ্ঠিত হলো, কিন্তু আমরা যতক্ষণ সকাল থেকে যা পরে প্রোগ্রামগুলো আমরা দেখেছি, এর মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক কিন্তু ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন 57তম কনভেনশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, কিন্তু সেখানেই কিন্তু তথ্যমন্ত্রী হাসানুল হক বলেছেন খালেদা জিয়া এখনও অন্ধকারে রয়েছেন। তিনি বলছেন 2019 সালের আগে কোনো দিন নির্বাচন হবে না, কিন্তু তিনি এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে তিনি নিরপেক্ষ নির্বাচন দাবিতে তিনি এখনও পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু আরও আপনাকে আমি জানাতে চাই, কিন্তু আজকে চট্টগ্রামের রাউজানে যেটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া যেটা পানি শোধনাগার রয়েছে, সেটা পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন, কিন্তু সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু আবার চট্টগ্রামে
খাতুনগঞ্জে বাণিজ্যিক ভবনেও কিন্তু আমরা দেখেছি সকালবেলা কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই আগুন সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু আবার চট্টগ্রামে কিন্তু বিএনপি কার্যালয়ে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছেন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়েছে। সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলেছেন, কিন্তু চার্জ কমিটি নিয়েও তারা আলাপ আলোচনা করেছেন। তারা বলছেন চার্জ কমিটিতে যাদের নাম রাখা হয়েছে তারা কিন্তু আসলে নিরপেক্ষ নেই, এরকম কথা তারা দাবি করছেন। তারা বলছেন চার্জ কমিটি যেন সব দলের সমন্বয় করে চার্জ কমিটি করা হয়, এরকম কিন্তু বিএনপির চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু সেই দাবি দিয়েছেন। তো চট্টগ্রামে এই ছিল আমার এখানকার সকাল থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে সেই তথ্যগুলো। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয় আপনাকে। দর্শক, এবার আমরা যাব বরিশালে। সহকর্মী রাহাত খান সেখানে অপেক্ষা করছেন। রাহাত খান, বরিশালের প্রধান প্রধান শিরোনামগুলো আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শিপন। আপনি জানেন যে আজ সকালে বরিশাল র্যাব ৮ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ৩২টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ১,৫০০ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের সবচেয়ে বড় যে জলদস্যু গ্রুপ জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর শিকারী সহ তার বাহিনীর ২০ জন সদস্য। তো এ সময় কিন্তু তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফের অন্ধকার জীবনে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর আপনি জানেন যে গত বছরের ৩১শে মে থেকে আজ পর্যন্ত মোট ৯টি দস্যু বাহিনীর ৯২ জন সদস্য ১৯৬টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ১০,০০০ রাউন্ডের উপরে গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। এবং তাদের আত্মসমর্পণের ফলে সুন্দরবন কিন্তু অনেকটি এখন নিরাপদ এবং সেখানে নিরাপদে মাছ ধরতে পেরে আসলে সেখানকার জেলে এবং বাওয়ালি যারা কাঠ সংগ্রহ করেন তারা মূলত খুশি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সুন্দরবন কিন্তু বিশ্ব ঐতিহ্যের অংশ। তো যে কোনো মূল্যে সুন্দরবনকে নিরাপদ করা হবে। এক্ষেত্রে সরকার কোনো ধরনের রক্তপাত করতে চায় না। সরকার চায় তাদের আহ্বানে সাড়া দিয়ে অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা আত্মসমর্পণ করুক এবং তাদেরকে সরকার পুনর্বাসন করবে। আর একই অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন যে ইতিমধ্যে যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছে তাদেরকে সমাজে থাকতে গেলে বা যদি কেউ তাদেরকে কোনো ধরনের বিদ্রুপ করে বা তাদেরকে কোনো ধরনের তাদের স্বাভাবিক জীবনের ক্ষেত্রে যদি কেউ অন্তরায় সৃষ্টি করে কিংবা কেউ যদি তাদের ফুসলিয়ে ফের অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন র্যাব মহাপরিচালক। আরেকটি খবর হয়েছে, আপনি জানেন যে গতকালে বরিশালের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্র হৃদয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আজ সকাল পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ মোট ৬ জনকে আটক করেছে, যারা সবাই কিশোর। এবং এই ৬ কিশোরই কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে হৃদয়কে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ তাদেরকে আদালতে। রাহাত খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় এবং বরিশাল থেকে যোগ দিয়েছিলেন রাহাত খান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক যেমনটি আলোচনা করছিলাম সার্চ কমিটি, মাসুদ কামাল আপনাকে প্রশ্নটি করতে চাই যে সার্চ কমিটি অন্তত ৩০টি দলের কাছে 5টি করে নাম চেয়েছে, এতে করে অনেকগুলো নাম জমা পড়বে। সেক্ষেত্রে আমরা 5 জনকে চূড়ান্ত করব। সেক্ষেত্রে কতটুকু সম্ভাবনা রয়েছে, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কতটুকু পূরণ হবে বলে আপনি মনে করছেন? শুনেন, এটা আসলে হয়েছে কি, যেমন ধরেন এখন কিন্তু আসলে আপনি জিনিসটাকে ছড়িয়ে দিলেন না। রাষ্ট্রপতি উনি যদি একটা সার্চ কমিটি করতে পারেন তো উনি তো 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারতেন। ওনারও তো একটা নিজস্ব বিবেচনা আছে না। আমরা কিন্তু ধরে নেই যে আমাদের রাষ্ট্রপতি পদটা এটা একদম নির্দলীয় একটা পদ, সাংবিধানিকভাবে এভাবে ধরতে হয়। কারণ উনি যখন রাষ্ট্রপতি হয়ে যান তখন উনি রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন। এটা হলো একটা নীতিগত একটা অবস্থান। বাট আমাদের রিয়েলিটিটা অন্যরকম। আমাদের এখানে রাজনীতির যে ধারা, যে প্রবাহ চলছে এখন, এটা বি চৌধুরী আমলে প্রমাণিত হয়ে গেছে যে রাষ্ট্রপতি পদটা যতটা হওয়া দরকার নৈতিকভাবে অতটা অরাজনৈতিক পদ হতে পারে নাই। বি চৌধুরী পারেন না, ওনাকে এটা তার পরিণতি দিতে হয়েছে, তাই না? পরবর্তীতে আমরা দেখেছি একই জিনিস হচ্ছে। তো সেখানে সার্চ কমিটির যে লোকগুলিকে ধরেন সার্চ করে নিয়ে আসলে এখন কিন্তু অনেক বেড়ে গেল, কিন্তু 30 জন, সবাই যার যার মতো, কেউ তার মামাতো ভাই, কেউ ফুফাতো ভাই দিয়ে দিবে। নাম দিলে তো অসুবিধা নাই, তো দিয়ে দিলাম একজনকে নাম। তারপরে সেখান থেকে আপনি বাঁচবেন। এখন কিন্তু আগে
উনি নিজের ইয়ের থেকে মেধা থেকে চিন্তা থেকে উনি কিন্তু সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেছেন। এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্ততপক্ষে লিখিতভাবে সাংবিধানিকভাবে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব উনি নিজেই একটা সার্চ কমিটি নিয়োগ করতে পারলেন না, যা নাকি বিতর্কের বাইরে থাকবে। এখন কি হবে, এই লোকগুলির মধ্যে মোটামুটি একটা আলোচনা হবে। ধরেন আপনার যদি 31টা দল হয়, 31টা দলে যদি 155 জন হবে, তাহলে 155 জনের নাম নিয়ে মোটামুটি কে ভালো কে মন্দ কিছু হয়তো যে লোক জানেও না তার 14 গোষ্ঠী নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে ওখানে। তো এই মোটামুটি একটা হবে। তারপরে যে নামগুলো যাবে সেখান থেকে আবার উনি ওনার পছন্দ অনুযায়ী এক একজনকে সিইসি বানাবেন। তো আলটিমেট রেজাল্ট কিন্তু আমার কাছে মনে হয় না খুব একটা শুভ হবে। আগে যেটা হয়েছিল কি, রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে যাই থাক, একটা পদ তো সেই পদটাকে কিন্তু বিতর্কিত করা হয়েছে আমি মনে করি এই সার্চ কমিটি করতে দিয়ে। কারণ বিএনপি কিন্তু মানে শুরুতেই বলতে শুরু করেছিল যে উনি নিরপেক্ষ আচরণ করেন নাই, উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতির মতো আচরণ করেছেন, এগুলো কিন্তু বলেছেন ওনারা। তো এরপরে আরও বলার আরেকটা ভিত্তি তৈরি হবে। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় না এই টোটাল প্রক্রিয়াটাকেই কোনো ভালো কিছু বলা যায় বলে মনে হয় না। আসলে আমাদের এখানে ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য ইলেকশন কমিশন আসলে তো ভাই সোনার পাথর বাটির মতো না। আপনার একটা সোনার পাথর বাটি বানাতে যান, তার জন্য কারিগর খুঁজতেছেন, এটা কঠিন ব্যাপার ভাই। আমার কাছে মনে হয় না এটি এখানে কিছু একটা হবে। আপনি সোনার পাথর বাটি বানাবেন, আপনি কি স্বর্ণকার খুঁজতেছেন নাকি পাথরের কারিগর খুঁজতেছেন, কিন্তু বলা বড় কঠিন। আলটিমেটলি কিছু হবে না। আওয়ামী লীগ যা চায় তাই হবে, আওয়ামী লীগ যেভাবে চায় সেভাবেই হবে। পছন্দ হলে ইলেকশন করেন, নাহলে করেন না। অলরেডি তোফায়েল আহমেদ বলে ফেলেছে এই সার্চ কমিটিকে মানতে হবে, কারণ বিএনপিকে আগামীতে ইলেকশন করতে হবে, না করলে তার নিবন্ধন থাকবে না, নিবন্ধন রাখার জন্য ইলেকশন করতে হবে। উনি এটা অলরেডি বলেও ফেলেছেন। তো এরপরে আর আলোচনা চলে। ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমরা চাই না কোনো দলীয় লোক আসুক। তো যদি দলীয় লোক উনি যদি না চান তাহলে তো সার্চ কমিটি ওনার ইচ্ছা মতো হয় নাই, কারণ এখন তো দলীয় লোক আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রভিসি উনি তো বলেই ফেলেছেন যে শেখ হাসিনা ওনাকে যে দায়িত্ব দেবেন উনি সেটা পালন করবেন। ভদ্রমহিলা এইটা বলে নিজের দলীয় অবস্থানটা প্রমাণ করছেন। আর দ্বিতীয় অবস্থান হলো উনি জানেনও না যে সার্চ কমিটি পারিবারিক ঐতিহ্য রয়েছে, সার্চ কমিটি কে তৈরি করছে উনি এটা জানেনও না। মানে ওনার যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। এটা নিয়ে খেলে সার্চ কমিটিতে ওনার অন্তর্ভুক্তির যোগ্যতা না। ওই ভদ্রমহিলা তো একটা ইউনিভার্সিটিরও প্রভিসি, তাহলে ওই ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছে তাদের কপালে যে কী ঘটতেছে এটা তো আল্লাহ মাহবুব জানে। কাজে এটা তো বলে লাভ নেই রে ভাই। আসি তো একটা মানে ম্যাজিকের মধ্যে, একটা চিড়িয়াখানার মধ্যে, এখন যা হয় তাই হবে। সতীশ শেখ রেজাব, খালেদা জিয়া কিন্তু কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে বলেছেন যে জাতীয় পার্টিকে বি টিম করার জন্য সরকার একটি প্রক্রিয়া করছে এবং যাতে করে বিএনপি অংশ না নেয় এবং আবারও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চাচ্ছেন, এরকম একটা আশঙ্কার কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন। একই সঙ্গে মাসুদ কামাল বললেন যে এই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন হতে যাচ্ছে তার গ্রহণযোগ্যতাটি আগেভাগে তিনি প্রশ্ন তুলেছেন এবং এর পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও প্রতিক্রিয়া জানাতে দেখব। এই বাস্তবতা থেকে আমরা কতটুকু বেরোতে পারবো আমরা কেউ আসলে হয়তো বলতে পারবো না। তারপরও আমরা কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের দিকে যেতে পারি, রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও মাসুদ কামাল বলেছেন। আপনার মূল্যায়ন? প্রথমে খালেদা জিয়ার অংশটুকু বলি, উনি তো নিজেই সুযোগ করে দিয়েছিলেন জাতীয় পার্টিকে বি টিম হওয়ার, কারণ উনি নিজে নির্বাচনে যান নাই এবং এটা তারই পরিকল্পনা কিনা যে আবারও জাতীয় পার্টিকে বি টিম করা যদি তিনি নির্বাচন না করতে চান। সুতরাং এই দায়িত্ব শুধু সরকারের উপরে ছেড়ে দিলে ভুল করবেন, তিনি নিজেও সেই দায়িত্ব পালন করেছেন নির্বাচনে না গিয়ে। 155 জন হয়ে যাবে এটা আমার বিশ্বাস হয় না, এই কারণে যে প্রচুর কমন নাম চলে আসবে, প্রথম কথা হলো এটা। দ্বিতীয়, বিএনপি যে নাম দিবে আপনি দেখবেন 20 দলীয় জোট আর এখানে রা করবে না, বাকিরা এটা মেনে নেবে। সুতরাং 31 থেকে 20 এমনিতে আপনি কি আশা করছেন যে সবগুলো রাজনৈতিক দল একটি গ্রহণযোগ্য লোকদের একটি নামের তালিকা করবে? আমি আগে বলে নেই, আওয়ামী লীগ যে নাম দিবে সেখানেও দেখবেন আওয়ামী লীগের যারা শরিক আছে তারা এখানে, আর আমার ধারণা যে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটবে না। সুতরাং এখানে 155 জন নাম হবে এটা আমার কাছে মনে হচ্ছে না, এটা স্কুইজ হয়ে ছোট হয়েই আসবে। প্রশ্নটা মাসুদ কামাল মৌলিক জায়গায় করেছেন যে এইটা করে আলটিমেটলি হয়তো আপনি কিছু আলাপ আলোচনার দরজা খুলেছেন, যারা রাজনীতি করতে পারছিল না তাদেরকে আপনি একটা রাজনীতি করার সুযোগ দিয়েছেন, কিন্তু শেষ কথা কিন্তু শেষ পর্যন্ত যেটা হবে সেটা যে খুবই গ্রহণযোগ্য হবে, সর্বজন গ্রাহ্য হবে সেটা মনে হচ্ছে না। আমাদের রাজনৈতিক বাস্তবতাটা হলো
উনি বলছিলেন যে আমরা একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে পারি নাই যেটা আসলে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, এবং উনি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার কথাও বলেছেন যেটা অনেকটা প্রাইম মিনিস্টার কেন্দ্রিক, প্রধানমন্ত্রী কেন্দ্রিক। এই জন্য আমি মাঝে মধ্যে বলি দিস ইজ নট অ্যাকচুয়ালি এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, দিস ইজ এ প্রাইম মিনিস্টেরিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের সিস্টেমটা প্রধানমন্ত্রী একক ক্ষমতাসীন আমাদের সিস্টেমের মধ্যে, অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পার্লামেন্ট আমরা সেইভাবে আসলে দেখি না। আরেকটা আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরেন সংসদ বা নির্বাচন কমিশন, দুটোই খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান দেশের জন্য। সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান পরিচালনা করেন রাজনীতিবিদরা, তারা এই নিয়ে কথা বলেন প্রতিষ্ঠান নিয়ে, কিন্তু নিজেরা গত ৪৫টি বছরে প্রাতিষ্ঠানিক হতে পারেননি, তারা এখনও সংগঠন রয়ে গেছেন। পৃথিবীর কোনো রাজনৈতিক দল এমনভাবে ইরাটিক ফর্মে পারফর্ম করে না। প্রতিটা রাজনৈতিক দলের একটা নির্ধারিত সিস্টেম থাকে, তার কর্মী বাহিনী দেখাশোনা করার জন্য আলাদা বাহিনী থাকে, এখানে আলাদা সেট থাকে, আলাদা নেতৃত্ব থাকে। এখানে সম্পূর্ণভাবে একটা পাড়ার ক্লাবের মতন করে একটা সংগঠন যে গড়ে উঠছিল সেইটার আর কোনো বিকাশ লাভ করে নাই, ওই কথাবার্তা বলছে এবং নিজেদের প্রতি নিজেদেরই চরম অনাস্থা, ঘৃণা সাংঘাতিক, এবং এত ঘৃণা এই পর্যায়ে যে শেষ পর্যন্ত তারা অরাজনৈতিক ব্যক্তিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পর্যন্ত প্রবর্তন করেছিল, নিজেদেরকে নিজেরাই বিশ্বাস করে না। এইটাই হলো এখানকার বাস্তবতা। এবং আমি মাসুদ কামালের সাথে একমত যে আলটিমেটলি রাষ্ট্রপতি চাইলে নিজে থেকেই করে ফেলতে পারতেন, কারণ এটা তার প্রাতিষ্ঠানিক দায়িত্ব। এবং দেখেন আজ পর্যন্ত যারা আজকে বিরোধী দলে আছে, যারা সরকারি দলে আছে, উভয়ে পালাক্রমে ক্ষমতায় ছিল, কিন্তু নির্বাচন কমিশন আইনটি তারা করে নাই। তারা যখন ক্ষমতায় ছিল করে নাই, এখন যারা আছে তারাও করে নাই। আপনি সুযোগ নেবেন অথচ আইন করবেন না। এবং আমি যেটা আগেও বলেছি, নির্বাচন কমিশনকে একটা প্রতিপক্ষ করে রাখার জন্য সব রকমের প্রচেষ্টা তারা পালন করতে থাকে, কে সরকারে কে বিরোধী দলে, কারণ তাদের নিজেদের সহিংসতা করা খুব প্রয়োজন, অরাজনৈতিক ব্যবহার খুব প্রয়োজন। নিজেরা রাজনীতি করলেও তাদের ভিতরে রাজনৈতিক ব্যবহারের এতটুকু কিছু নেই। গণতন্ত্রের কথা বলছেন, এক কলমের খোঁচায় পার্টি প্রধান যে কাউকে পার্টি থেকে বিদায় করে দিতে পারেন, হ্যাঁ, অথচ আপনি গণতন্ত্রের কথা বলছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে কথা বলছেন। আপনার দলে কে থাকবে না থাকবে আপনার সন্ধ্যার মর্জির উপরে ডিপেন্ড করে। দলের কর্মীদের কোনো মূল্যায়ন নাই, এখানে কোনো ভোটাভুটির ব্যবস্থা নাই, সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিকতার কোনো চর্চা নেই। এই বাস্তবতা মেনে নিয়েও আমি মনে করি যে যে প্রচেষ্টাটা চলছে আমরা দেখতে পারি যে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। হয়তো প্রত্যাশার জায়গা তো আসলে বলে না যে মানুষ তো আশা নিয়ে বেঁচে থাকে, এবং মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। হয়তো বলবেন বাংলাদেশের রাজনীতির উপর বিশ্বাস করা মহাপাপ, সেটাও বলতে পারেন আপনি, কিন্তু বিশ্বাস তো রাখতে হবে। সেই বিশ্বাস থেকেই দেখতে চাই আগামী দিনগুলোতে কী ঘটছে। হয়তো একটা আলাপ আলোচনার মাধ্যমে কিছু একটা যদি বের হয় সেটাও স্বস্তিদায়ক হতে পারে। ধন্যবাদ আপনাকে। জুনায়েদ সাকি, বিরতির পরই আপনার কাছে আসবো। দর্শক, ইশতিয়াক রেজা বলছিলেন যে বিভিন্ন চড়াই উতরাইয়ের পেরিয়েও, অর্থাৎ গণতন্ত্রের জবিযাত্রা, সেই ক্ষেত্রে একটি নির্বাচন কমিশন আইন এখনও হয়নি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। এই বিষয়টি নিয়ে বিরতির পর শুনবো জুনায়েদ সাকির মুখ থেকে। এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছেন নিউজরুম সংলাপে। আপনি জানেন আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, মাসুদ কামাল, সৈয়দ ইশতিয়াক রেজা এবং জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি, আপনার পালা। আমার বক্তব্য হচ্ছে এই আলোচনাটা দুইটা ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে সাধারণভাবে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নিয়ে আমরা যে আলোচনা করছি, যেটার মধ্যে আমাদের রাজনীতি ন্যূনতম একটা গণতান্ত্রিক জায়গায় থাকবে কিনা, সেটা যেটা আমি এর আগের আলোচনায়ও বলেছি যে আমরা যে সংবিধান আমরা তৈরি করেছি এবং তার ভিতর দিয়ে যে ধরনের রাজনৈতিক চর্চা এবং অনুশীলন এই দেশে ৪৫ বছর ধরে হয়েছে, তার মধ্যে আমরা রাজনৈতিক ব্যবস্থা নাই করে দিয়েছি। এবং আমাদের দেশে একটা রাষ্ট্র যে নির্মাণ করব, যে রাষ্ট্র তো জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে আজ থাকে, এবং তো রাষ্ট্রটা রাষ্ট্র এখানে তার অধীনে সরকার কাজ করে, রাষ্ট্রকে পরিচালনা করে। কিন্তু আমাদের তো মোটামুটি এখন সরকার রাষ্ট্রের উপরে বসে গেছে, কারণ ওই যে বললেন যে সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়েছে। একটা পার্লামেন্ট শাসিতর মধ্যে হ্যাঁ প্রধানমন্ত্রী নেতৃত্ব দেন, কিন্তু বাংলাদেশের যে সাংবিধানিক ধারা আছে তাতে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, তার মানে প্রধানমন্ত্রী আসলে এখানে মূল গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভাটা তার অধীনস্থ। কাজে নির্বাহী বিভাগটা পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে, আর পার্লামেন্ট তো হাত তোলা এমপি,
মানে আপনি যে জনগণ দ্বারা নির্বাচিত হলেন ওইখানের মানুষ, আজকে সুন্দরবনের মানুষ যদি বলে ওই পার্লামেন্টের যে সংসদ সদস্য যে আপনি পার্লামেন্টে যে ভোট দেন রামপালের বিরুদ্ধে, তিনি কিন্তু রামপালের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, তিনি তার জনগণকে প্রতিনিধিত্ব করতে পারবেন না, তাহলে তার মেম্বারশিপ চলে যাবে। 70 অনুচ্ছেদ। তাহলে আপনি পুরো পার্লামেন্টকে একটা হাত তোলা জায়গায় ছোট জগন্নাথে বাসতেছেন। বিচার বিভাগ যারা বিচারপতি নিয়োগ হচ্ছেন সেটাও কিন্তু ওই যে কোনো সাংবিধানিক কমিশন কিন্তু নেই, ওইটাও আলটিমেটলি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর মানে অধীনেই চলে আসে, কারণ রাষ্ট্রপতি নিজেই প্রধানমন্ত্রীর অধীনস্থ। তারপর ধরুন সব ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠান, ওগুলো সবই হচ্ছে প্রায় এক্সিকিউটিভ নিয়োগের মতো, ওগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান নামে কার্যত অন্যান্য নিয়োগের সাথে এর কোনো পার্থক্য থাকে না। কাজেই সমস্ত ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছে। এই ক্ষমতার ভারসাম্য তৈরি না করা পর্যন্ত, সে কারণেই বলছি সাংবিধানিক সংস্কার তৈরি না করা পর্যন্ত আমরা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারবো না। এখন তার ভিতরে দুটো অঙ্গ নিয়ে আমরা কথা বলছি, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে দুটো বিষয় জরুরি ছিল, একটা হচ্ছে আইন করা, আরেকটা হচ্ছে যে কীভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে। আইনটা করতে গেলে এখন ধরেন এই পার্লামেন্ট যদি একটা আইন করে তো আওয়ামী লীগ তো সুবিধা মতো নিজের আইন করে ফেলবে। সে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবটা হচ্ছে যে আজকে নির্বাচন কমিশন আইনটা একটা খসড়া করা হোক, সেটা প্রস্তাব মানে সবার আলোচনার জন্য ছাড়া হোক, এবং বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত সমস্ত রাজনৈতিক দল এবং এখানকার সব ধরনের যারা কনসার্ন ব্যক্তি আছেন তাদের আলোচনার ভিত্তিতেই কিন্তু এই আইন একটা চূড়ান্ত জায়গায় যাওয়ার বিষয় আছে। কাজেই প্রথমত আইন প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত একটা সাংবিধানিক কমিশন গঠন করা দরকার যারা সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জায়গায় কাজ করবেন। এখন সেই রকম একটা জায়গায় যদি আমরা যেতে পারি তাহলে তো কিছু একটা এই ধরনের বিতর্ক কমানো যাবে। এখন আসুন বিদ্যমান পরিস্থিতিতে, ইতিমধ্যে রাষ্ট্রপতি নিজেই করতে পারতেন, তারপরে তিনি আবার একটা সার্চ কমিটি করছেন, সবই কিন্তু আসলে দেখানো সরকারের দিক থেকে যে আমরা কিন্তু আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া করছি, আমরা কিন্তু সবার মতামত নিচ্ছি। এখন এই দেখাতে যে তারা সার্চ কমিটি করলেন, কিন্তু সার্চ কমিটি গ্রহণযোগ্য হলো না, কারণ এক হচ্ছে তারা আগের প্রধানই রেখে দিলেন, দুই হচ্ছে যে নিয়োগ দিলেন তার মধ্যে একজন তো যেটা উনি বললেন যে তিনি আসলে এতই উচ্ছ্বসিত যে তিনি আসলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই সার্চ কমিটি বিতর্কের জায়গা উঠতে পারেনি। এখন সার্চ কমিটি নিজেদের বিতর্কে ঊর্ধ্বে ওঠানোর জন্য সম্ভবত এরকম একটি প্রস্তাব এনেছেন যে আপনারা নাম দিন এবং তারা বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ করবেন কিভাবে নিয়োগ করা দরকার, অর্থাৎ তারা আরেকটু গণতান্ত্রিক করার চিন্তা করছেন। তাহলে যেটা বলা হচ্ছে, একজন আমি দেখলাম মন্তব্য করেছেন যে গণতান্ত্রিক করতে হলে তো সকলের মতামতের প্রতিফলন সিদ্ধান্তে থাকতে হবে। এখন সেটাই আমাদের দেখার বিষয় যে আসলে সিদ্ধান্তে থাকে কিনা, এবং এটা রেজা ভাই খুব ভালো বলছেন যে আসলেই নাম আপনি বলছেন 155 হবে না, বোথ আওয়ামী এবং লীগ এবং বিএনপির যে অ্যালায়েন্স আছে তাদের দিক থেকে কমন নাম আসবে, বাকি যে গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলো আছে তাদের মধ্যেও যদি কেউ নাম প্রস্তাব করেন আমার মনে হয় যে সেখানেও আসলে হয়তো অনেক কমন নাম কিংবা অনেক নামের সংখ্যা কমে আসবে। এখন যদি তারা এই গণতান্ত্রিক মানে মতামতের প্রতিফলন না ঘটান, তারা যদি একতরফাভাবে করে ফেলেন তাহলে তো বোঝা যাবে যে আওয়ামী লীগ ওই সবার কথা শুনবো বলে কারো কথাই শুনলাম না, এরকম একটা জায়গায় যাবে। দেন এটা কিন্তু একটা জায়গা তৈরি হবে যে নির্বাচন কমিশনটা আসলেই কোনো গ্রহণযোগ্য হলো না। এক তো হচ্ছে নির্বাচন কমিশন খালি একা নির্বাচন করতে পারবে, নির্বাচনকালে সরকারের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং জনগণের ভোটদানের যে পরিবেশ সৃষ্টি সেটা এগুলো সবগুলো যুক্ত। তো সেক্ষেত্রে অন্তত প্রথম আলোচনা হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে। মানে নির্বাচন কমিশনটা যদি গ্রহণযোগ্য না হয় বাকিগুলো কী হবে তো বোঝাই যাচ্ছে। কাজেই মানে আমরা আগামী নির্বাচনের ভবিষ্যৎ বলে দিতে পারি, কিন্তু আমাদেরকে তো বর্তমান বাস্তবতা আমরা কি করতে পারি। মানে আওয়ামী লীগ একচেটিয়াভাবে ক্ষমতায় আছে, সমস্ত ক্ষমতা আজকে তাদের হাতে, রাষ্ট্র সরকার দল একাকার হয়ে গেছে, মানুষের কথা বলার স্পেস অনেক কম। এখন টকশোতে কথা বলছি বলে আপনি ভাববেন না যে স্পেস আছে, কারণ বাক্সের মধ্যে কথা বলা বন্ধ করে গেছে। কিন্তু তারপরেও তো আমাদেরকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ের জায়গাতে কিন্তু এই সুযোগগুলো আমাদের বিবেচনায় যে আমরা সর্বোচ্চ পরিমাণে, এটা আমাদের সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এই দিক থেকে এই লড়াইটা করা উচিত যে আজকে নির্বাচন কমিশনকে যতটা সম্ভব এখানে একটা বিভিন্ন পক্ষের প্রস্তাবনার ভিত্তিতে একটা ঐক্যবদ্ধ কিংবা ঐক্যমতের নির্বাচন কমিশন গঠন করা। সেটা যদি করতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগ তার এই যে মানে যে প্রিটেনশন, মানে যে তারা একটা ভান তারা করছে যে না আমরা সকলের মতামত নিতে যাচ্ছি, সেটা ভান আকারেই সামনে হাজির হবে। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা একটু বিষয়বস্তু পরিবর্তন আনতে চাই। আপনি জানেন যে এটিএন নিউজের দুজন সহকর্মী শাহবাগে পুলিশের হাতে বেদম মারপিটের শিকার হয়েছে। এটি নিয়ে সাংবাদিক সমাজ বেশ গুরুত্বের সঙ্গে এটি প্রতিক্রিয়া জানিয়েছে এবং বিচার দাবি করেছে। এই বিষয়ে ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে বলেছিলেন যে সাংবাদিক
সাংবাদিকদের পুলিশ আসলে মারপিট করে না, একটু ধাক্কাধাক্কির ঘটনার ফলে এটি নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকা সব জায়গায় এটি নিয়ে সমালোচনা একটু ঝড় বয়েছে বলবো। এবং সবশেষ দেখলাম যে রোববার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এরকম একটি আশ্বাস দিয়েছেন। এই বিষয়টি নিয়েই আপনার কাছে ফিরব। এখানে না, এটা তো আমাদের যেহেতু আমাদের কমিউনিটির একজন লোক এখানে আক্রান্ত হয়েছে, তো আমি নিজেও নিজেকে আক্রান্তই মনে করি আসলে। তো এই বিষয়টা নিয়ে আসলে মানে আমাদের আসলে মানে এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের চরিত্রটা ক্লিয়ার হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে যখন ছিলেন তখন উনি বললেন যে এরকম একটু ধাক্কাধাক্কি হয়। পরে যখন ওনাকে ফার্দার জিজ্ঞাসা করা হলো উনি বললেন যে আমি আগে একটা ঝন্টা টাঙ্গাল থেকে ওখানে ওনাকে জিজ্ঞাসা করা হলো, ওটা আমি না দেখে বলেছি। আচ্ছা, একজন লোক স্বরাষ্ট্রমন্ত্রী, তার কি না দেখে বলাটা সাজে? সে না দেখে বলবে কেন? সেটা উনি তখনই বলতেন, ঠিক আছে ভাই ব্যাপারটা আমি জানি না, আমি জেনে বলি। খুব ট্র্যাজিক ব্যাপার জানেন, খুব মানে এটা খুব দুঃখজনক ব্যাপার। আমি আমার এই বর্তমান আমি দেখি যে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কিন্তু বাংলাদেশের সবসময় এই মন্ত্রণালয়ে এমন একজন ব্যক্তিকে ঢুকানো হয়, বসানো হয় যে আসলে আমার কেন যেন মনে হয় যে মানে আরও অনেক কথা মানে অনেক শক্ত শব্দ উচ্চারণ করা হয়তো উচিত ছিল, কিন্তু আমি করতে পারছি না। এটা আসলে উচিত না। এই ভদ্রলোকের এই জায়গার জন্য যোগ্য নন। ওনার আচরণ হয় কি পুলিশের পিআরওর মতো। পুলিশের পিআরও যে কথাটা বলতে চায় উনি সেই কথাটা পিআরওর পক্ষ থেকে বলে দেয়। কোথাও একটা ক্রস ফায়ার হলো, ধরা যাক এক জায়গায় একটা ক্রস ফায়ার হলো, কেউ একজন অভিযোগ করেছে যে আমার লোকটাকে নিয়ে ক্রস ফায়ারে মেরে ফেলেছে। উনি বলে কি এটা ক্রস ফায়ার হয়েছে, পুলিশের প্রতি গুলি ছুড়েছিল, পুলিশ মেরে দিয়েছে। আরে বাবা, তুমি কার স্বরাষ্ট্রমন্ত্রী? আপনি তো জনগণের মন্ত্রী, আপনি তো পুলিশের মন্ত্রী না। জনগণ অভিযোগ করেছে, আপনি বলবেন যে আমি এটা তদন্ত করে দেখি। উনি পুলিশের পিআরও যে কথাটা বলতেন উনি সে কথাটা চট করে বলে দেন। তো এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু এই দেশের জনগণের অসহায়ত্বটা প্রমাণ করে। আবার বিপরীত দিকে দেখেন, সাংবাদিকদের কিন্তু অনেক ক্ষমতা। এটা অন্তপক্ষে কাগজে কলমে বুঝি, কিছু হলে অনুষ্ঠান বয়কট করবো, কিছু হলে ওরা নিউজ করবো না, হ্যান করবো না, ত্যান করবো না। এই যে আক্রান্ত হলেন, আমি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি ধিক্কার যারা এখানে বসে, তারা কেউ একজন লোক আমি দেখিনি যে তারা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপটা নিতে পেরেছে। গতকালকে বৃহস্পতিবারে একটা ওই শাহবাগ এলাকায় একটা মানববন্ধনের মতো হয়েছে। জুনিয়র ছেলে মেয়েরা যারা নাকি বিট করেন, যারা এই কাজগুলো, তারা ওখানে মানববন্ধন করেছেন। একজন নেতৃবৃন্দ, হ্যাঁ, শেষ দিকে যে দুজন নেতা তড়িঘড়ি করে যে ভোট তো আগামী যে চাইতে হবে, তড়িঘড়ি যে এমপি সঙ্গে ওখানে তারা দাঁড়িয়েছেন। আমাদের এই সমস্যাটা কি হয়েছে, আমাদের এই নেতৃবৃন্দগুলো ক্ষমতা যারা থাকেন তাদের কাছ থেকে একটু টুকটাক মানে দুই এক ফুটা পাওয়ার জন্য তাদের আত্মসম্মান বোধ, তাদের পেশাগত যে মর্যাদা বোধ, এটাকে এতটাই তারা বিক্রি করে দিয়েছেন যে এখন আমাদের ভাবতে লজ্জা হয় যে এরাই আমাদের নেতৃবৃন্দ, এদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। কিছু মনে করবেন না, আমাদের উনিও কিন্তু একজন আমাদের নির্বাচিত একজন নেতা। আমি প্রশ্নটি ওনার কাছে করতে চাই, আপনার বক্তব্য শেষ হলে। না, তাহলে শেষ করে দেখুন, ওনারটা আমার শোনা বেশি প্রয়োজন। না, উনি যা বলেছেন এর সাথে তো কোনো দ্বিমত করার কিছু নেই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি করে এরকম ইনস্ট্যান্ট রিয়াকশন দিতে পারেন, এত তাড়াতাড়ি করে এরকম একটা রিয়াকশন? পরে উনি আজকে দুঃখ প্রকাশ করেছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু যে ক্ষত তিনি তৈরি করেছেন এটা তো পূরণ হওয়ার নয়। আরেকটা হলো, বাংলাদেশে সাংবাদিক নির্যাতন এমন একটি বিষয়, বা হত্যা নির্যাতন যাই বলেন না কেন, এটা একমাত্র বিচারহীনতার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। কারো কিছু হয় না, আজ পর্যন্ত সাংবাদিক হত্যার কোনো বিচার হয়নি, একটি হত্যারও কোনো বিচার হয়নি। হুমায়ুন কবির বালু বলেন, মানিক সাহা বলেন, বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখেন কত বছর হয়ে গেল একটা হত্যার বিচার হয়নি। খুলনার হারুনুর, সাগর রডি, কোথাও কিন্তু কোনো হত্যার বিচার হয় নাই। আর অজস্র ঘটনা আছে, পুলিশ সাংবাদিকদেরকে পিটিয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, নাজমুলকে হয়রানির কথা তারা নানা সময় সাংবাদিকদের আক্রমণ করছে। আপনি ইমিউনিটির সুযোগ নিয়ে সংসদে দাঁড়িয়ে সম্পাদকরে গালিগালাজ করছেন, এটা তো নতুন কিছু নয়, কারণ সম্পাদক ওখানে যেতে পারছে না। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, সাংবাদিক সংগঠনগুলো, বিশেষ করে ইউনিয়ন, এখানে যে ভূমিকা পালন করার কথা ছিল, আমি নিজে ইউনিয়নে থাকা অবস্থায় আমি বলবো যে আমাদের ইউনিয়ন সেটা পারেনি। যে প্রতিবাদটা হয়েছে এটা একেবারেই স্বতঃস্ফূর্তভাবে সাধারণ সাংবাদিকরা, ক্যামেরাম্যানরা এটা করেছে, একটা স্টেটমেন্ট দেওয়ার পরেই তারা চুপ হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয়, এখানে বড় ধরনের একটা লড়াইয়ে নামা দরকার আছে, শুধু এই ঘটনার জন্য না, আগামী দিনগুলোর জন্য। কারণ এইটা কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে,
পুলিশের মনে হচ্ছে যে পুলিশের কারো ছুটি দরকার, সাংবাদিক মেরে ক্লোজ করা হবে, তাকে সাসপেন্ড করা হবে, তারপরে সে ছুটিতে চলে যাবে, আবার ছুটি শেষে এসে পদোন্নতি পেয়ে যাবে। এরকম নজির কিন্তু পুলিশে প্রচুর রয়েছে। তারপরও এবার আমরা দেখলাম পুলিশ একটু তাড়াহুড়ো তড়িঘড়ি করে কিছু কথা, পুলিশ বরং আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যেতে বেটার কথাবার্তা বলেছে, ভালো কথাবার্তা বলেছে পুলিশের কর্মীরা। এবং আমি একটা লেখায়ও লিখেছি যেটা উনি উচ্চারণ করেছেন যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা পুলিশের প্রধান জনসংযোগ কর্মকর্তার মতন আচরণ করেন। আনফর্চুনেটলি এটা বাস্তবতা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারাই হন তারা কেন যেন একটা সার্কেলের মধ্যে পড়েন, বৃত্তের মধ্যে পড়েন এবং এই ধরনের কথাবার্তা বলেন। রানা প্লাজার সময় পিলার নাড়ানাড়ির খবর কথা যেমন বলেছেন, এখানে এসে দেখলাম সাংবাদিকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির খবর। ওরা নাড়ানাড়ি আর ধাক্কাধাক্কির বাইরে সুশাসনের কথা কিছু ভাবতে পারেন না। কিন্তু এটা কিন্তু পুলিশের এই আচরণ আমি শুধু সাংবাদিকদের সাথে বলবো না, সবার সাথে, যে কোনো নাগরিকের সাথে আমি ধিক্কার জানাই। পুলিশের মারমুখী আচরণ, একেবারে নিষ্ঠুর আচরণ আমি মনে করি না যে কোনো জায়গা থেকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়ার স্কোপ। ধন্যবাদ আপনাকে। জুনায়েদ সাকি, আপনার বক্তব্য নিয়ে একটু সংক্ষেপে বলবেন, অনুষ্ঠান শেষ করব। না, আমি জাস্ট এই প্রথমত ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা সম্পর্কে বলেছেন যে ওনার পিআরের ভূমিকা পালন করছেন, ফলে আমরা বুঝতেই পারছি। এ নিয়ে আর কথা না বাড়িয়ে মানে আমরা এটা নিন্দা জানিয়ে বলতে পারি যে সাংবাদিকদের উপরে হামলাটা কিন্তু সাধারণ কোনো বিষয় না, মানে এটাকে একটু আলাদাভাবে দেখা দরকার। ধরেন রাজনৈতিক দল হরতাল ডেকেছে, কর্মসূচি দিয়েছে, তার সাথে একটা পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সেটা করতে না দিলে এক ধরনের সংঘর্ষ হয়। এটা একটা রাজনীতির ক্ষেত্রে এর একটা কি বলবো চল আছে, হ্যাঁ। ফলে মানে সেটারও নিন্দা আমরা জানাই, সেখানে বিচার নিশ্চয়ই আমরা দাবি করি। কিন্তু কর্তব্যরত সাংবাদিকদের উপরে হামলা করা এর মানে হচ্ছে আপনি একেবারেই মানে সমস্ত সত্যকে ধামাচাপা দিয়ে দিতে চাচ্ছেন আপনি, মানে এবং আমরা জানি যে কেন সেই হামলাটা হয়েছে তারা একটা মানে বিশেষ নির্যাতনের চিত্রকে ধারণ করার জন্য। ফলে এই যে কর্তব্যরত সাংবাদিকদের হামলা করে তাদের মধ্যে ভয় সৃষ্টি করে তাদেরকে সত্য ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করে, এইটা ভয়ানক ব্যাপার। সাংবাদিকতা মানে যেমন কোর্ট এবং জার্নালিজম, মানে আদালত এবং গণমাধ্যম, এই দুটো হচ্ছে আসলে জনগণের শেষ ভরসা। এবং যদি সংবাদপত্র কিংবা গণমাধ্যমকে দমন করা যায় তাহলে এই দেশে তো আর কোনো জায়গা থাকবে না। এখন গণমাধ্যমের উপর এমনিতে অনেক নিয়ন্ত্রণ আছে, তার মধ্যে মানে এই যে আজকে যে হামলার ঘটনা ঘটছে, হত্যা চলছে, এইটা ভয়াবহ ব্যাপার। ফলে এর বিচার অবশ্যই হতে হবে এবং এইটা কঠোরভাবে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের সামনে অশনি সংকেত। আপনি একটা জিনিস দেখবেন, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই দেশে ক্ষমতা এমনভাবে মনোপোলাইজড, মানে একচেটিয়াকৃত এবং এক কেন্দ্রীভূত, তার পরিণতি হচ্ছে আজকে এই যে কোনো প্রতিষ্ঠান, কোনো পেশা তার নিজস্ব যে সংগঠন, নিজের যে দাবি দেওয়া, নিজের স্বার্থ, মানে সেটার একজন শিক্ষক মারা যাচ্ছেন, শিক্ষক সংগঠনগুলোকে আমরা রাস্তায় প্রতিবাদ করতে পর্যন্ত দেখছি না। সাংবাদিক আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, সাংবাদিক নেতৃবৃন্দ সমাবেশে যাবেন কি যাবেন না সে নিয়ে তারা দ্বিধায় পড়ছেন। এইটা সমাজের সবচেয়ে বিপজ্জনক জায়গা। আমি আবারও বলছি যে একটা গণতান্ত্রিক সমাজে স্বৈরাচারী অনেকেই হতে চাইতে পারেন, কিন্তু যখন সমস্ত সমাজের সংগঠনগুলো সেই স্বৈরাচারী মানে অবস্থারই একটা সহযোগী হয়ে ওঠে, তখন আর বোধহয় সমাজে কারো কোনো নিরাপত্তার জায়গা থাকবে না। এমনকি যারা এটাতে যাচ্ছেন, এই সাংবাদিক কর্মীরা যেটা সম্মতি দিচ্ছেন, তারা নিজেরাও সেই বিপদের মধ্যে পড়বেন। কাজেই প্রত্যেকেরই উচিত আমরা মনে করি যে বাংলাদেশে নিজেদের স্বার্থে, অস্তিত্বের স্বার্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। ফলে আত্মসম্মান। ধন্যবাদ আপনাকে। আমাকে শেষ করতে হচ্ছে, সাথে একেবারেই সময় নেই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, সাংবাদিক নির্যাতনের ঘটনার আমরাও তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে দাবি জানাচ্ছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। নিউজরুম সংলাপ আজ এই পর্যন্ত। অনুষ্ঠানটা পুনঃপ্রচার হয় রাত 3:30 দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।